ভেটিং করা হয়েছে কিনা, হ্যাঁ ভেটিং করা হয়েছে। একবার যখন একটা রিনাউন ল ফার্ম ভেটিং করেন এবং বলেন যে হ্যাঁ ঠিক আছে, স্বার্থটা সংরক্ষিত হচ্ছে দেশের এবং বিমানের। এই কথা আসছে, একটা গভর্নমেন্ট ইজ এ কন্টিনিউটি। আগের গভর্নমেন্ট যদি ওয়ার্থলেস হয়, যেমন আমি ইউনুস গভর্নমেন্টকে বলি দ্য মোস্টেস্ট ওয়ার্স্টেস্ট গভর্নমেন্ট। বাজেট আসবে, 1 বছরে ফিনান্সিয়াল অবস্থা দেখতে হবে। এই যে হুট করে ইরানের সাথে একটা তাই আমরা একটি বোয়িং কিনবো বলে একটি ঘোষণা দিলাম এবং একসাথে 25টি বোয়িং কিনবো, এরকম একটি ঘোষণা বিগত দিনে সাবেক বাণিজ্য সচিবের কাছ থেকে এসেছিল, যিনি সদ্য প্রয়াত হয়েছেন ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়। তো এই পুরো বিষয়টিতে এবং তারপরে আমরা দ্রুততম সময়ের মধ্যে এটি একটি চূড়ান্ত রূপ লাভ করলো। আমি প্রথমেই জনাব বদিউর রহমানের কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনি এই চুক্তিটিকে এবং এই প্রক্রিয়াটিকে যত দ্রুততম সময়ের মধ্যে হলো এটাকে কীভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ। আমার কাছে এটা বেশি সুবিধাজনক মনে হয়নি প্রথম থেকেই। তার কারণ গরিবের গোড়া রোগ হওয়া কিংবা বড় মাস্তানের চাপের কাছে, বিশ্বমহলের কাছে একেবারে নুড়িয়ে পড়া, এটা আমার কাছে ভালো লাগেনি, এখনও ভালো লাগছে না। তার কারণ আমার সামর্থ্যের ব্যাপার আছে, আমার নিজস্ব শক্তি সামর্থ্য বিবেচনায় আমি কতটুক ইউটিলাইজ করতে পারবো, কতটুক আমার স্বার্থে কাজে লাগবে, সেটার বিষয় আছে। এখানে দুটো বিষয় বিবেচনা, একটা হইল বোয়িং হোক বিমান হোক, সেই বিমানটা আমি কতটুকু ফলপ্রসূভাবে লাভজনকভাবে, এটা বিমানের পর্ষদ সদস্য আছেন, তিনি হয়তো আরও ভালো বলতে পারবেন। আমরা সবসময় তো দেখে আসি, বিমান তো আমি মোটামুটি চাকরির প্রথম থেকে দেখে আসতেছি, বলা হয় একটা স্লোগান ছিল, ছোট হয়ে আসছে পৃথিবী। তো এটা বিমানের পৃথিবী ছোট হয়ে আসছে, মেসেজটা ছিল বিমানের মাধ্যমে সবটা ছোট হবে। আসলে পরে আমরা কাজকর্মে দেখলাম যে বিমানের নিজের পৃথিবী ছোট হয়ে যাচ্ছে, ওইটা নিজের রুটগুলো ছোট হয়ে নিজের পৃথিবীটাই ছোট হয়ে যাচ্ছে। তার মধ্যে এজেন্টগুলো নিয়ে অনেক কেলেঙ্কারি, আবার ধরেন এমনি সিট খালি যায়, তারপরে অন্যরা টিকিট পায় না, এইসব কথাবার্তা আমরা সবসময় শুনে আসতেছি। তো আমি প্রথম প্রেসিডেন্ট জিয়ার আমলে বিমানের এমডি ছিলেন মান্নান সাহেব, সেই সময় ওনার থেকে একটু শুনেছিলাম যে যতটুক ক্যাপাসিটি তার বাইরে আমরা অনেক সময় লম্ফজম্প করি। করেন কেন? বলে যে এগুলা কিছু রাজনৈতিক সিদ্ধান্ত থাকে, কিছু বাইরে আমাদের সক্ষমতা দেখানোর জন্য হুঙ্কার ছাড়তে হয়। তো এবারও কি সেটা হইল কি না, এটা একটা সক্ষমতার বিচারে এটা দরকার ছিল কি না, এটা এখনও অস্পষ্ট। আপনি কতটুকু কাজে লাগাতে পারবেন, কতটুকু লাভজনক, সেটা হইল সক্ষমতার বিষয়। আর বাকিটা হইল এটাকে দিয়ে আপনি অন্যদিকে কোনো ট্রাম্প কার্ড খেলতেছেন কিনা, কিংবা ট্রাম্পের ট্রাম্প কার্ডের মধ্যে আপনি পড়ে গেছেন কিনা, সেটা দেখার বিষয় আছে। যে এটা না নিলে এটা হবে না, ওইটা নিলে এটা হবে না। যেমন চুক্তি যেটা করেছে, সে চুক্তি তো ইউনুস সরকারের করার কথা না। না, চুক্তিটা এই সরকারই করেছে। ও, আপনি বাণিজ্য চুক্তির কথা বলছেন। বাণিজ্যিক চুক্তিটা, সেই চুক্তিটাও তো তার এইভাবে করার কথা না। কারণ সেই চুক্তি করার যে অসুবিধাগুলা, বোঝাগুলা, সেগুলো তো একটা নির্বাচিত সরকারের উপর এসে গেছে। এইটা নিয়ে আমি আগে এক টকশোতে বলছিলাম যে ইউনুস সাহেব তো 2 দিনের যুগই বাতেরে অন্য বলবেন, ফটাফট অনেক কিছু করতে চাইবেন, কিন্তু এটার দায়গুলো, এটার ভারটা, এটার বোঝাটা পরবর্তী নির্বাচিত সরকারের উপর এসে যাবে। যেমন সে বাণিজ্য চুক্তি যদি এখন সংশোধন করতে হয়, তাহলে তো বাজাতের গলদগর্ম হতে হবে, কারণ মাস্তানকে সামাল দিতে। আপনি বলতে চাচ্ছেন যে বিএনপি সরকারের উপরে এটা মানে চেপে বসেছে, ওটা চেপে বসেছে। এখন তারপরে ওটার কারণেই কি এই 14টা বোয়িংয়ে আসলো, সেটাও দেখার বিষয়। নাহলে হঠাৎ করে 14টা বোয়িংয়ের কথা কেন চলে আসতেছেন? কারণ মাত্র সরকারের 2 মাস হইল। আচ্ছা, আমি সেই প্রসঙ্গে আসছি যে আসলে চেপে বসার মতো চুক্তিটা আসলে কতটুকু ভ্যালিড আছে কিনা, সেটা নিয়েও প্রশ্ন আছে, যেটি বাণিজ্য চুক্তির কথা আপনি বলেছেন। আর নাসিরুদ্দিন ওয়াসিম, আপনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোর্ডের এখন সদস্য।
মানে আপনারা আমার যতদূর আমার মনে পড়ে যে 24 তারিখে আপনাদের গেজেট হয়েছে আর কি। গেজেটের পরে গত পরশুদিন এই চুক্তিটি হলো। এটি একেবারে 5 দিনের মাথায় এই চুক্তিটি হলো। যেটি বদিউর রহমান সাহেব বলছিলেন যে আসলে কি এটা পূর্বের চুক্তির ধারাবাহিকতায় আপনারা এটা ক্যারি ফরওয়ার্ড করেছেন, নাকি আসলে এই বোর্ড বুঝে শুনে এই চুক্তির দিকে গিয়েছে? ধন্যবাদ আপনাকে। আমি শ্রদ্ধেয় জনাব বদিউর রহমান সাহেব এবং দর্শক শ্রোতা যারা দেখছেন এবং চ্যানেল 1কে দীর্ঘদিন পরে আবার অন এয়ারে এসেছেন, শুভেচ্ছা জানিয়ে বলছি। দেখেন, চুক্তিটা যে আগের সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকার যেটা করেছে ওনারা করেননি। ওনারা মোটামুটিভাবে নীতিগতভাবে ওনারা একটা MOU বা এই জাতীয় কিছু বলতে পারেন। আর যেটা হয়েছে গত 30 তারিখে সেটা হচ্ছে যে আপনার সাইনিং সেরেমনি হয়েছে। এটা কিন্তু চূড়ান্ত কিছু আমি মনে করি না, কারণ হচ্ছে যে ফাইন্যান্সের বিষয়টা থাকে, নেগোসিয়েশনের বিষয়টা থাকে। যেমন আমেরিকান এক্সিম ব্যাংক যেটা আছে তারা ফাইন্যান্স করবে, এখন সেটার সঙ্গে বিমান কর্তৃপক্ষ নেগোশিয়েট করবেন কিভাবে, যে কিভাবে নেবেন। যেমন অনেক সময় আছে হায়ার পারচেজ আছে, অনেক সময় আছে লিজে আছে, বিভিন্নভাবে মনে করেন আপনার এই, কিন্তু এটা হচ্ছে যে কিনে নিচ্ছেন, কিন্তু সেটা কিভাবে হবে ফাইন্যান্সটা, সেটা হচ্ছে যে একটা বিষয়। সেগুলো ঠিক না হয়ে কি আমরা যতটুকু নেগোসিয়েশন, এখানে একটা কথা আছে আমি বলি আপনাকে, অনেকগুলো বিষয় থাকে। শ্রদ্ধেয় বড় ভাই উনি তো আপনার NBR এর চেয়ারম্যান ছিলেন, সচিব ছিলেন, উনি তো আমাদের থেকে অনেক বেশি জানবেন। আমি বোর্ডের পরিচালক হয়েছি 1 সপ্তাহ হয়নি। যে আপনি যে বললেন যে 24 তারিখে, তখন আমি দেশের বাইরে ছিলাম। 2টো মিটিং হয়েছে, 24 তারিখে বোর্ড হয়েছে, 25 তারিখে আপনার 26 তারিখে প্রথম মিটিংটা হয়েছে, সেখানে এই এজেন্ডাটা ছিল। তখন আমি বললাম যে বোর্ডটা হয়েছে, এখনই যদি এই এজেন্ডাটা আসে তাহলে এটা কেমন দেখতে দেখা যায়, দৃষ্টিকটু কতটুকু। আমি আসছি এখন কথাটা, আমি আসছি। বিষয়টা হচ্ছে যে আপনার এটাতে যে চুক্তিটা হচ্ছে সেটাকে ভেটিং করেছে কিন্তু ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ এন্ড অ্যাসোসিয়েটস। আমরা যখন বোর্ডে তুলেছিলাম যে এটা ভেটিং করা হয়েছে কিনা, হ্যাঁ ভেটিং করা হয়েছে। একবার যখন একটা রিনাউন ল ফার্ম ভেটিং করেন এবং বলেন যে হ্যাঁ ঠিক আছে, স্বার্থটা সংরক্ষিত হচ্ছে দেশের এবং বিমানের, সব কিছু মিলিয়ে, তারপরেও আমরা একটা কথা বলেছিলাম যে না, আমি নিজে লয়ার, কিন্তু আমি তো আর মতামত দিতে পারবো না, লিগ্যাল ওপিনিয়ন সেখানে আমি দিতে পারবো না। যার কারণে আমরা অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে আবার আপনার নেওয়া হয়েছে, মতামত নেওয়া হয়েছে। এটা হলো একটা বিষয়। এখন কথাটা হচ্ছে কেন এই 5 দিনের মধ্যে, কেন এই 30 তারিখ, আমি আপনাকে বলি। বোয়িং বলেছে যে 30 তারিখের মধ্যে যদি আপনি না করেন সাইনিং সেরেমনি, সাইনিং যদি না করেন তাহলে আপনি এই ডিলটা লুজ করবেন। এটা হলো একটা বিষয়। মে মাসে চায়না তারা প্রায় 40 থেকে 45টার উপরে এয়ারক্রাফট নেবে। তাদের অর্ডারটা যদি প্লেস হয় তাহলে বাংলাদেশ পিছিয়ে যাবে। এখন বড় ভাই যে কথাটা বলেছেন যে গরিবের ঘোড়া রোগ, এখন দেখেন আমাদের এখানে 3rd টার্মিনালটা হয়েছে, তাহলে সে অনেক দিনের কথা। আর আপনি যখন স্লটটা মিস করবেন তখন মনে করেন যে অন্যদের যাদের অর্ডারটা প্লেস হবে তাদের পরে আপনি চলে যাবেন, এক প্রাইস যেটা সেটাও আপনার এটা থাকবে না। এগুলি একটা বিষয় আছে। দ্বিতীয় কথাটা হচ্ছে, আমি আপনাকে একটু বলি, আমাদের যে ন্যাশনাল ক্যারিয়ার বিমান, এই যে আপনি বলেন যে ইতিহাদের কথা বলেন, গালফের কথা বলেন, সিঙ্গাপুর এয়ারলাইন্সের কথা বলেন, ইউনাইটেড এয়ারলাইন্স, ডেল্টা এয়ারলাইন্স, ব্রিটিশ এয়ারওয়েজ, বহু আছে। তার মধ্যে এই জাতীয় পতাকাধারী একটা এয়ারলাইন্স বাংলাদেশের এই যে বিমান, এটা অন্তত বিশ্বে প্রায় সবাই চেনে অন্তত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বলে। আপনি তো মনে করেন যে প্রতিযোগিতারই আমাদের এখানে দেখেন যে প্রাইভেট এয়ারলাইন্সগুলো যেগুলো আছে তারা তো অপারেশন তারা তো করছে, তাই না? আপনি কেন চেষ্টা করবেন না? আপনি কেন চেষ্টাটা করবেন না? চেষ্টা করতে অসুবিধা নেই এবং চেষ্টাটা বাংলাদেশকে করতেই হবে। অবশ্যই আমি তো বলি বড় একটা বিষয় ছিল, আমি একটু পরিসংখ্যান দিয়ে বলি, বিমান বাংলাদেশ 2023 সালে প্রবেশ করতে চায় এবং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন যেদিন এসেছিলেন তিনি এয়ারবাস বিক্রি করতে এসেছিলেন। যদি আমরা সোজা সাপটা বলি, আমরা শুনেছি যে তিনি এসে কিন্তু তৎকালীন সরকারের কাছে এই অ্যাপ্রোচটাই করেছেন, দর কষাকষির জায়গায় এই চলে গেছিল। কেন তিনি এসেছেন সেটা পরবর্তীতে সামারি আমরা চাই। তার বড় একটা বিষয় ছিল এয়ারবাস বাংলাদেশে, বিশেষ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তারা প্রবেশ করতে চায় এবং সেই অফারটিও তিনি দিয়েছেন। এবং 10টি এয়ারবাস কেনার জন্য তখনও কিন্তু এরকম একটি MOUর কথা আমরা শুনেছি যে তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স করতে চায় এবং একটা দর কষাকষির জায়গায় একটা চলে গিয়েছিল। 2টি বড় জায়ান্ট কোম্পানি তারা
অফার দিতে চায়। আমি একটা কথা এই- আপনাকে বলি, এই বছরের আপনি যে বললেন যে দর কষাকষির কথাটা বললেন তো, আমি একটু আপনাকে সাপ্লিমেন্ট করি। এই বছরেরই গত 3 মাস আগে ঢাকায় 4টি দেশের রাষ্ট্রদূতরা প্রেস কনফারেন্স করে বলেছে বিগত সরকারের সময় যে তারা একটা ফেয়ার ডিল চায়, কোনো রাজনৈতিক চাপে পড়ে নয় বা অন্য কোনো চাপে নয়, বাংলাদেশ যেন তার অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে কম্পিটিটিভ মার্কেটে তারা যেন এই বিষয়ে কোনো বাংলাদেশ বিমান যেন চুক্তি করে, এভাবেই তারা তাদের বক্তব্যটা বলেছেন। বিষয়টি যে জায়গায় দাঁড়াচ্ছে যে যেই বাণিজ্যিক চুক্তি বা এই যে ট্রাম্পের যে একটি এই যে শুল্ক যুদ্ধ অনেকে বলছেন ট্যারিফ যুদ্ধ, ইনি তারপরে এটি করার পরে সেই জায়গাটাই কি আমরা বাধ্যবাধকতা হলাম, না, আমি নাকি একটু এটি কথা সুচিন্তিত বাধ্যবাধকতার কথা বলি বাণিজ্যিক না। আমি ইস্যুতে একটা বাংলাদেশ কথা বিমান বলি, সিদ্ধান্ত নিতে পেরেছে? বাণিজ্যিক ইস্যুতে আপনার যে টেরিফ যেই বিষয়টা আপনি বলেছেন, ট্রেড ডেফিসিট, বিভিন্ন বিষয় টিষয় আছে, সেগুলো মিলিয়ে ব্যালেন্স করার জন্য এটা ভায়াবল ছিল। এই কারণেই আপনার, এবং যখন কথাবার্তা হচ্ছিল তারপরেই কিন্তু একটা সময় দেখা গেছে যে আপনার 40% করে দিয়েছে, তারপরে 25% করেছে, তারপরে 20% করেছে। এই কথাগুলো আছে, এটা আমার পুরোপুরি আমার ধারণা নাই, যেটা আমি দেখেছি পত্রপত্রিকায় দেখেছি বা জেনেছি, এটুকু আমি বললাম। অনেক কিছু জড়িত আছে এর মধ্যে, কিন্তু একটা কথা আছে যে আপনি যে প্রাইস নেগোশিয়েট করবেন, আপনি তো ম্যানুফ্যাকচারার, যে আপনি তার কাছ থেকে নিচ্ছেন, এবং বোয়িং বা আপনার এয়ারবাস তাদের কিন্তু আপনার একেবারে প্রেসক্রাইবড এই থাকে। এখন আমি বলি, জনাব বদিউর রহমান সাহেব বললেন যে আমি যদি ভুল না করি, আপনি যে বিমান প্রতিমন্ত্রী ছিলেন, আব্দুল মান্নান সাহেব একসময় বিমানের এমডি ছিলেন, আপনি যেনার রেফারেন্স দিয়েছেন, উনি আমার ফাদার ইন ল, শ্বশুর। আমার একটা জিনিস মনে আছে, ওনাদের বিরুদ্ধে মামলা হয়েছিল, ম্যাডাম খালেদা জিয়া, আমার শ্বশুর সাইফুর রহমান সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছিল যে বিনা টেন্ডারে, টেন্ডার বাতিল করে দিয়ে বিনা টেন্ডারে এয়ারবাস কেনা হয়েছে, এতে রাষ্ট্রের ক্ষতি হয়েছে। মামলাটা ছিল এরকম, আমি একটু জাস্ট বলি দর্শকরাও জানুক। 103 মিলিয়ন করে একটা এয়ারক্রাফট, এয়ারবাস, সেকেন্ড হ্যান্ড, 3 বছর 4 বছর পুরনো, 103 মিলিয়ন করে। সেকেন্ড টেন্ডার যখন ফ্লোট করা হলো তখন 95 মিলিয়ন, সেটাও মনে করেন যে 3 বছর, সিঙ্গাপুর এয়ারলাইন্সের পুরনো ইউজ করা, 3 বছর 4 বছর পুরনো, 95 মিলিয়ন একটার দাম। আমার শ্বশুর কথা বলে তখন আপনার, উনি তখন বিমান প্রতিমন্ত্রী, মুহিত চৌধুরী সাহেব বিমানের এমডি, তখন বললেন যে সরাসরি এয়ারবাস ইন্ডাস্ট্রির সঙ্গে কথা বলি। এয়ারবাসের সঙ্গে কথা বলে 85 মিলিয়নে ব্র্যান্ড নিউ, সেম জিনিস, সেম কনফিগারেশন, সেম মডেল, 85 মিলিয়ন করে বিনা টেন্ডারে। এখন আমার কথাটা আসে, দেখেন রাষ্ট্রের স্বার্থে অনেক কিছু করতে হয়। আপনি যখন ম্যানুফ্যাকচারারের কাছে যাবেন তখন তার প্রাইসটা কিন্তু ফিক্সড, সে সবাইকে এই দামেই দেবে সময়ের উপরে। সেটা আমি এখন আপনাকে বলি, জায়ান্ট কোম্পানির মধ্যে কি আমরা সেটা করেছি আমি নাকি একটু বলি আমরা আপনাকে, কোম্পানি ফিক্স করে তারপরে না, তাদের সাথে কথা না, বলছি? এই বিষয়টা শুনুন, এগুলি প্রায় সবগুলি প্রায় সমান। আপনার একটা জিনিস আছে, বাংলাদেশে কেন উচিত বোয়িং কেন ইয়ে করা, 19টা এয়ারক্রাফটের মধ্যে 14টায় বোয়িংয়ের, ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে, টেকনিক্যাল সাপোর্ট থেকে আরম্ভ করে, আপনার যে এক্সপার্ট যারা আছেন তারা মোটামুটিভাবে বোয়িং সম্পর্কে তাদের এই মুহূর্তে আছে। সো একটা এই থাকা উচিত, কনসিস্টেন্সি থাকা উচিত, সেই হিসেবে বোয়িংটা আমি মনে করি যে অনেক বেশি প্রেফারেবল। আমি যদি আমি আপনার কাছ থেকে যেটা জানতে চাই যে এটা কি কোনো চুক্তি যখন হয়, যখন আমরা আসলে সিদ্ধান্ত নিয়ে কোনো চুক্তি করি যে আমরা এই কোম্পানির সাথে এই চুক্তি করব, তখন কি আসলে কোনো নেগোসিয়েশনের জায়গায় যাওয়া যায়? এই ক্ষেত্রে কি আপনার কাছে মনে হচ্ছে না যে আমরা এক ধরনের সিদ্ধান্ত নিয়ে তারপরে চুক্তির দিকে অগ্রসর হয়েছি? উনি তো রাষ্ট্রের স্বার্থে একটা মোক্ষম কথা বললেন, রাষ্ট্রের স্বার্থে অনেক কিছু করতে হয়। তো ওই ক্ষেত্রে আমাদের অপেক্ষা করা ছাড়া উপায় থাকবে না। বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, কোনটা রাষ্ট্রের স্বার্থে, কোনটা কোনো গ্রুপের স্বার্থে, কোনটা ব্যক্তির স্বার্থে, এগুলা বুঝতে সময় লাগে। অনেক কিছু ক্ষমতায় থেকে যারা করে তখন বা এটা বের হয় না, পরে আস্তে আস্তে বের হয় কোনটা কিভাবে হয়েছে। আর সুযোগে আমাদের রাজনীতির যে একটা সংস্কৃতি বা অপসংস্কৃতি বলেন, আমরা কোনো একটা সরকারের ভালো কাজ থাকলে সেটাও অনেক সময় স্বীকার করতে চাই না, বদলানোর পরে তার ভালো কাজটাও অস্বীকার করতে চাই। আর বড় বড় ডিলগুলোতে সবসময় একটা কথা উঠে, এগুলো আমাদের এখানে মামলা মোকদ্দমাতে সুপ করে হয়। এই যে তেল উত্তোলন নিয়ে কিছু মামলা টামলা হয়েছে, এর আগে বিমান কেনা নিয়ে কথাবার্তা উঠেছে, জাহাজ ফ্রিগেট কেনা নিয়ে এখন হয়তো সরকারের মন্ত্রী আছেন, ব্যবসায়ী ছিলেন, সেগুলো নিয়েও কথা উঠেছে। আমরা তো আমজনতা এগুলো শুনি শুধু,
আমি হুট করে এটা এখন ফাইনাল কমেন্ট করব না, আমি এটা দেখতে চাইব। তবে আমার কাছে যেটুক মনে হইল সেটা নূতন পর্ষদ বিমানের আগের ধারাবাহিকতায় তারা করেছেন বলছেন। যদি তাদের মনে হয় যে এটা আর একটু দেখার দরকার ছিল, তাহলে ধারাবাহিকতা হুট করে করার দরকার নেই। কিন্তু যেটা উনি বললেন যে একটা টাইম দিয়েছে, যে এই তারিখের মধ্যে এটা না করলে তোমার এটা চলে যাবে, সেই ক্ষেত্রে আমার বিবেচনার প্রশ্ন হইল ওইটাও আমার জন্য একটা বাইন্ডিং চাপ আসতেছে কিনা, সেটা তৈয়ার করা হয়েছে কিনা। যেমন আমরা অনেক সময় এরকম কিছু তৈয়ার করি, যেমন এই আমাদের বিসিএস রিক্রুটমেন্টের মধ্যে ওয়েল নোন, যেটাকে অনেকে ঠাট্টা করে তোফাইল বাহিনী বলে, 73 ব্যাচ মুক্তিযোদ্ধাদের নেওয়া হয়েছে। তো সেই সময় আমি তো রিক্রুটমেন্টে ছিলাম, সেটা ইতিহাস দেখলাম। করার কথা পিএসসির মাধ্যমে অ্যাডভার্টাইজ করলো পাবলিক সার্ভিস কমিশন, তখন দুইটা কমিশন, পাবলিক সার্ভিস কমিশন 1 অ্যান্ড পাবলিক কমিশন 2। ক্লাস 1 পাবলিক সার্ভিস কমিশন 1 অ্যাডভার্টাইজ করলো, 15 দিনের ডিফারেন্সে ফ্রিডম ফাইটারের পরে 15 দিন পরে নন ফ্রিডম ফাইটার অ্যাডভার্টাইজমেন্ট। এখন ফ্রিডম ফাইটারগুলো তাড়াতাড়ি নিতে হবে, তো তাড়াতাড়ি নেওয়ার জন্য কৌশল কি? পিএসসি তো তার নর্মাল নিয়মে পরীক্ষা নেবে, সময় লাগবে, কেমন? তো যেহেতু তাড়াতাড়ি নিতে হবে, রাজনৈতিক চাপ আছে, তখন কৌশল করলো, বললো যে এটা তো খুব জরুরি দরকার। আসলে জরুরি দরকার ছিল না, তখন এই ফ্রিডম ফাইটার বেস ইমিডিয়েটলি না নিলে দেশ রসাতলে যেত না, কারণ যে ধারাবাহিকতায় ইপিসিএস আছে, সিএসএস আছে, সিএসসি আছে, চলতো। তখন কৌশল করলো কি, মজার বিষয়, কৌশল করলো, বললো যে তোমরা কি, পিএসসিকে বললো তোমরা কি এই টাইমের মধ্যে পরীক্ষা নিয়ে এগুলো রিক্রুট করে দিতে পারবা? আর যদি না পারো, লিড কোশ্চেন হয়ে যেতেছে, নিজেরাই প্রেসক্রিপশন দিচ্ছে রাজনৈতিকভাবে, যদি না পারো তাহলে রুল কুদ্দুস সাহেবের নেতৃত্বে একটা কমিটি করে যদি আমরা এরকম বাছাই করে নিই, তোমাদের কি আপত্তি আছে? তাহলে তো শিখাই দিল কি আছে, কি করতে হবে। আপনি কায়দা করে আমাকে লিড কোশ্চেন করে যদি ধরাই দেন সেটার মতো, তখন পিএসসি দেখলো যে ঠিক আছে, যে ইঙ্গিত তো এরকম, পিএসসি বলে যেন আমাদের কোনো আপত্তি। আপনি বলছেন যে এটাও একটা ওইরকম হলো কিনা। না, আমরা কি এটার, আমি এখন একটু বিরতিতে যাব, কিন্তু তারপরে যেই প্রশ্নটা রেখে যেতে চাই যে আমরা আসলে আমাদের ইকোনমিক ভায়াবিলিটিটা আমরা আসলে কতটা পরীক্ষা করেছি, এবং এই যে টাকাগুলো পরিশোধ করার বিষয়ে ৪৫,০০০ কোটি টাকার উপরে আমাদেরকে আগামী 5 বছরে দিতে হবে। এর মধ্যে প্রি সিপ ম্যানুফ্যাকচার অবস্থায় কত পার্সেন্ট দিতে হবে, এই বিষয়গুলো এখন পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার না, কিন্তু এই অ্যামাউন্টটি অনেক বড়। অনেক এর আগে আমরা দেখেছি 10%, 0.5%, তো 0.5% 10 ছিল, 0.1 ছিল, সেটা পয়েন্ট। এখন কথাটা হচ্ছে যে আপনার ওই যে চুক্তিটা যেটা, সেটা আবার ভেটিং করা হয়েছে একটা রিনাউন্ড ল। আপনারা এসে করেছেন? আমি আপনাকে বলি না, আমাদের আগেই হয়েছে, আমাদের আগেই হয়েছে। আমি একটা কথা বলি, এখন একটা ল ফার্ম যখন আপনার দেখে দিয়েছে যে কোথাও কোনো আপনার কনফ্লিক্ট আছে কিনা, ইনকনসিস্টেন্সি আছে কিনা, কিংবা কোথাও ইন্টারেস্ট আপনার জলাঞ্জলি যাচ্ছে কিনা, সমস্ত কিছু এগুলি মনে করেন যে মূলত থাকে, সেটা দেখেছেন, তারা দিয়েছেন, মোটামুটিভাবে নীতিগতভাবে একমত হয়েছে যে এই চুক্তিটা তারা করবে। এসে মনে করেন যে যখন বিএনপির সরকার হয়েছে, নতুন বোর্ড হয়েছে, বোর্ডকে তো সিদ্ধান্ত নিতে হবে। আপনি যদি এটার জন্য আবার মনে করেন যে তাহলে কি আপনার 8 মাস আবার নতুন করে আপনি স্টাডি করবেন? ওখানে যদি কোনো ধরনের ভুল থাকে, তাহলে আপনারা যদি ওই সরকারের সমস্ত ভুল, ব্যর্থতা, ধরেন কোনো দুর্নীতিও যদি থাকে বা কোনো ব্যক্তি স্বার্থও যদি থাকে, সেটাকে বর্তমান সরকার ক্যারি ফরওয়ার্ড করবে, তারা সেই দায় নেবে। এটা আবার তো অ্যাটর্নি জেনারেল অফিসকে দিয়ে আবার এই করা হয়েছে, ফার্দার আপনার এই করা হয়েছে, ক্লারিফিকেশন নেওয়া হয়েছে, বিভিন্ন ইস্যুতে জানতে চাওয়া হয়েছে, সমস্ত কিছু যখন বলেছে ঠিক আছে, তারপরে মনে করেন যে এই যে চুক্তির ব্যাপারে আপনার যে সাইনিং যেটা হয়েছে এটা হয়েছে। আর আমি তো বললাম যে কিছু বিষয় ছিল, আমি আপনাকে কিছুটা তথ্য দিই। এই যে বোয়িং এর বাংলাদেশ বিমানের বিষয়, আমরা এর আগে 10টি ফ্লাইট কিনেছিলাম। আমাদের সবার ধারণা ছিল যে একসময় বাংলাদেশ বিমান অনেকগুলো ডেস্টিনেশনে যেত, ইউরোপে যেত। ইউরোপে এখন মাত্র 2টি ডেস্টিনেশনে যায়, একটি ইটালিতে রোমে এবং একটি হলো ইউকেতে। এর বাইরে তার কোনো অন্য ডেস্টিনেশনগুলো তার আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে।
এরপরে আমরা নতুন ঝকঝকে বিমান কিনলাম 2013-14 মধ্যে, আমাদের 10টি চলে আসলো, নতুন নতুন রুট তৈরি হবে। রুট কিন্তু তৈরি হয়নি, এখন ওইগুলোই আমরা ধুঁকছে। কোনো ধরনের স্টাডি ছাড়া আমরা জাপানের নারিতাতে আমরা ফ্লাইট চালু করলাম এবং কিছুদিন পরে শুনলাম যে সেগুলো সব লস হচ্ছে। অন্য এয়ারলাইন্সগুলো কিন্তু লস ডেস্টিনেশনে খুব একটা যায় না, কিন্তু বাংলাদেশ বিমানেরটাই লস করে। আপনি ইউএস বাংলা এয়ারলাইন্স পাশাপাশি যদি আপনি ধরেন, বাংলাদেশের একটি সফলতম বেসরকারি একটি প্রতিষ্ঠান, তারা কিন্তু একের পর এক ডেস্টিনেশন বাড়াচ্ছে, তারা স্টাডি করে তারা কাজ করছেন, কিন্তু তাদের কোনো লস ডেস্টিনেশনের কথা আমরা ওইভাবে শুনি না, কারণ তারা প্রতিটা পদক্ষেপ ওইভাবে নিচ্ছে। এই জন্য কথা হচ্ছে যে এতটি আমরা ফ্লাইট নিলাম, সেই ফ্লাইটের এয়ারক্রাফট নেওয়ার পরে সেগুলো কোনো ধরনের স্টাডি করা হয়েছে কিনা সেগুলো আমাদের কাছে মানে প্রকাশিত না, এবং পরবর্তীতে দেখা যায় যে এগুলো ভুল সিদ্ধান্ত। আমি আপনাকে একটা কথা বলি, আপনার এয়ারক্রাফট ক্যারিয়ার কতগুলো আছে সেটা আপনার একটা প্রতিষ্ঠানকে অনেক উপরে তুলবে না। আপনার ম্যানেজমেন্টের বিষয় আছে, বোর্ডের বিষয় আছে, আপনার এফিসিয়েন্সির বিষয় আছে, যাত্রী সেবার বিষয়টা আছে। এটা তো একটা সার্ভিস ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি। আপনার পাইলট ক্রুর পর্যাপ্ত নাই, বিমান বেতন দেয় কম। আপনি দেখেন ইউএস বাংলায় কত হয়, বিমান থেকে 40%-এর উপরে মনে করেন যে চলে গেছে প্রাইভেট এয়ারলাইন্সগুলোতে। অনেকগুলো বিষয় আছে এখানে। আপনি তো শুধু যে আপনি এয়ারক্রাফট দেখছেন, আপনি দেখছেন সেই ম্যানেজমেন্টের বিষয়ে আসবো, সেই ম্যানেজমেন্টের বিষয়টি আরো বড়। এই জন্যই বললাম যে আপনার সামগ্রিকভাবে এই প্রতিষ্ঠানটাকে এটা ঢেলে সাজাতে হবে। সেই ম্যানেজমেন্টের বিষয়টি আমরা আসবো, যে আমরা আসলে বর্তমান সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি, আমরা কতটা ঢেলে সাজাতে পারছি। আপনি তো মাত্র হয়েছে বোর্ড, তারপরে নতুন এমডি এসেছেন, সেটাই বলছি, সরকার এসেছে, তারা তো তাদের সেই জায়গায় আমার কিছু বিষয় প্রশ্ন আছে, আমি আপনার কাছে পরে সেই প্রশ্নটি নিয়ে আসছি। আমেরিকার সাথে আমাদের যে চুক্তিটি আছে, আমাদের এখন বিভিন্ন ইস্যুতে আমরা দেখতে পাই বাণিজ্য চুক্তি যেটা আছে আর কি, যেটি কিন্তু ইন্টারিম সরকার করেছে, এবং সেই জায়গাটিতে আমরা কি ওই জায়গাটা, যেহেতু ওটি ওখানকার আদালতে এরই মধ্যে ওটিকে অবৈধ ঘোষণা করেছে, তারপরে আমরা যে যার আলোকে ওই চুক্তিটি করা হয়েছে, এটিকে আপনি মনে করেন যে এটি ভ্যালিড আছে আসলে ওই চুক্তিটা? আমরা ওইটি নিয়ে কথা বলতে পারছি কিনা, ওই নেগোসিয়েশন পাওয়ারটা আমরা ওইটার এখন মানছি না, কারণ তুমি এটার কারণে আমরা এই চুক্তি করেছিলাম, সেটাই তো নাই। এখন জন্মটাই যদি ইলিগ্যাল হয়ে যায়, তাহলে সাবসিকুয়েন্ট কাজগুলো অলিগ্যাল হয়। কিন্তু আপনি বাচ্চাটা তো আর স্বীকার করতে পারবেন না, কাজই আসে নাই, রেজিস্ট্রেশন হয় নাই, মৌলবি আসে নাই, কলেমা পড়ায় নাই, কিন্তু বাচ্চা তো পয়দা হয়ে গেছে। সে বাচ্চাকে সে বাচ্চা পয়দা হয়ে গেলে ওই বাচ্চাকে আপনি ডিজন করবেন কেমনে? বড় হয়তো কাঠমোল্লার ভাষায় বলবেন এটা জারজ বা এটা হেটা বলবেন। এই জন্য আপনি বলতে চাচ্ছেন যে চুক্তি করার আগে এই জন্য 10 বার ভাবা উচিত যে ওইটা। অবশ্যই আমি তো মনে করি যে এখন যেটা ধারাবাহিকতা আসছে, একটা গভর্নমেন্ট ইজ এ কন্টিনিউটি। আগের গভর্নমেন্ট যদি ওয়ার্থলেস হয়, যেমন আমি ইউনুস গভর্নমেন্টকে বলি দ্য মোস্টেস্ট ওয়ার্স্টেস্ট গভর্নমেন্ট, যেটা একটা গভর্নমেন্টের মধ্যেও পড়ে না, শুধু একটা ভোট করে নিজের স্কিন সেভ করে চলে গেছে। বাট লন্ডনে যে ললিপপ দড়িয়েছে, সেখানে কি কি আলাপ হয়েছে, গিভ অ্যান্ড টেক কার কি হইল। তারেক সাহেব আসছে 25শে ডিসেম্বর, উনি তখন পার্টি ভারপ্রাপ্ত প্রধান, মা মারা যাওয়ার আগ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান। তাকে যেভাবে এয়ারপোর্ট থেকে 60 ফিট পর্যন্ত নিতে 2.5-3 ঘন্টা লাগলেন, পুরো ফোর্স কর্ডনিং করে আনলো, সেটা তো তার নিরাপত্তার ইস্যু ছিল। নিরাপত্তা ইস্যু তো এরকম লাগে না, নিরাপত্তা ইস্যু আপনার স্মার্ট 8-10টা জিপ গাড়ি দিয়ে ফুট করেও নিয়ে আসা যায়। হ্যাঁ, অত নিরাপত্তা ছিল, ওইখান থেকে হেলিকপ্টার এখানে নিয়ে আসা যায়। এইগুলোর মধ্যে শানে নজুল থাকে। আমি একটা তো বলার পরে অনেকে আমার অসন্তুষ্ট হয়েছে, আমার তো ওই বুদ্ধিশুদ্ধি কম বলে ফেলি। আমি তখন বলছিলাম যে এটা কি এমন কোনো প্ল্যান ছিল যে ইউনুস সাহেব তাকে এইভাবে একটা অনার দেবেন, যে ঠিক আছে তেজগাঁ এয়ারপোর্ট থেকে বঙ্গবন্ধু রমনা রেস করছে, আসতে 2.5 ঘন্টা লাগছে, কেমন? তো এইটা যদি 2.5 ঘন্টার বেশি না হয় কেমন হয়? যেমন ইউনুস সাহেবের এখন প্রোটেকশন দিচ্ছে, ইউনুস সাহেবকে প্রোটেকশন দিচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি প্রোটেকশন পায় না, এসএসএফ এর প্রোটেকশন শো আছে, কেমন আসতেছে পায়। কিন্তু এইগুলো অ্যারেঞ্জ গেমের অংশ কিনা? একজনের সাথে দেখা করলো, 133টা
অর্ডিন্যান্স 98টা পাস হইল, কিন্তু ইউনুস সাহেব তারটা পাস করে নিচ্ছেন, তার গ্রামীণটা পাস হয়ে গেছে, ওগারে ওগারে যেটা করছে। তো এইগুলোতে আমার তো যেটা মনে হয় যে বিএনপি বাজার, যেটা আমি বাংলায় বলি, তারা যদি এইরকম কোনো অ্যারেঞ্জড এবং লিগাসি আফোল্ড করতে যায়, তাহলে আলটিমেটলি ক্ষতিটা তাদের হবে। কারণ জনগণ, আমজনতা বিবেচনা করার সময় বলবে, আপনি এসে যখন দেখলেন এটা ভুল হয়েছে, যেমন এই বোর্ড পরীক্ষা করতে পারে নাই, 20 তারিখের মধ্যে একটা ডেড লাইন থাকে, যেটাই হোক ডেড লাইন থাকে, না হলে হবে না। ওইটার তো যে কোনো বাণিজ্য চুক্তি গিলানোর একটা টোপ থাকে, প্রেশার থাকে। কেমন সেই প্রেশারগুলোর মধ্যে যাই অনেক সময় নিয়ম মানে না। যেমন ছোট্ট উদাহরণ দিই, আমাদের আয়কর আইন আছে 2023, কেমন? তো 23-এর আয়কর আইন হয়েছে, আগের এরশাদের ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স আইন হয়েছে, সে আইনের মধ্যে একটা কর দিবস সৃষ্টি করা হয়েছে 30শে নভেম্বর, এবং কর দেওয়ার, ব্যক্তি শ্রেণীর কর দেওয়ার জন্য 30শে নভেম্বরটা লাস্ট ডেট, অন্য কিছু ব্যতিক্রমের ক্লজগুলো ছাড়া। তো এই 30শে নভেম্বর বাড়তে বাড়তে এখনও তো চলতেছে, আরেক নম্বর বসেছে। কেন? এটা কোন ক্ষমতায় করছে? ক্ষমতা নাই। আয়কর আইনে 334 দ্বারা যে 4টা কথা বলা আছে, অতিমারি, মহামারী, প্রাকৃতিক দুর্যোগ, যদি সরকার এরকম ঘোষণা করে তাহলে শুধু বোর্ডের অনুমোদন করা, তো তা হচ্ছে না। যেমন তো একটা ধরেন প্রশাসনিক ইস্যু। আচ্ছা, প্রশাসনিক ইস্যু না, আইন ভায়োলেট করে প্রশাসনিক হচ্ছে। ঠিক এখানেও আইন ভায়োলেট করে আপনি আইন করবেন, আইন ফলো করবেন না, তাহলে আইনের প্রতি শ্রদ্ধা থাকবে না। তো এখানে নতুন বোর্ড যদি তার চোখে পড়ে বা তাড়াহুড়া করে ধারাবাহিকতা হয়, তাহলে তো ওনারা এটাকে একটু সময় নিতে পারতেন। তারা ওন করছে, ওন করছে। আমি সবসময় যেটা বলি সেটা হলো, এগুলা তো কান্ট্রির বিবেচনা করে করেছে আমার মনে হয় না, ভায়োলেন্স করছে, গুন্ডামি শিখাই দিছে, জেনারেশন নষ্ট করেছে। তো সেটার মধ্যে যে এটা ঘটবে না, কিন্তু দায় পড়তেছে এখন ইলেকটেড গভর্নমেন্টের উপর। না, আপনার কাছে না, আপনি যেটা বলতেছিলেন যে মানে যে বোর্ড সময় পায়নি, বিএনপি সরকার গঠনের পর যে বিমান মন্ত্রণালয়, তারপর আপনার সেখানে তাদের তো স্টাফরা আছেন, তো তাদের ডিরেক্টর, এমডি, তাদের, তাই না? এটা পাবলিক লিমিটেড কোম্পানি, তো গভর্নমেন্ট ওন পাবলিক লিমিটেড কোম্পানি। তারপরে তো যেটা আসে, যে কথাটা বললাম যে পাবলিক লিমিটেড কোম্পানি আপনার বোর্ডের কাছে আসবে, বোর্ড যথেষ্ট আপনার দেখে শুনে, যার কারণে কিছু কিছু বিষয়ে আপনার কোয়ারি ছিল, যার কারণে আমি যে কথা বললাম যে অ্যাটর্নি জেনারেল অফিসে সেটা পাঠিয়েছে অ্যাটর্নি জেনারেলের মতামতের জন্য। সেটাই বললাম যে আপনার যে সব ইস্যুসটাই আপনারা কোয়ারি করেছেন। আমার যেটা এত বড় একটা চুক্তি, এই কোয়ারিগুলো এই 5 দিনের মধ্যে অ্যাটর্নি জেনারেল, আপনাকে যদি আমি বলি আপনার বক্তব্য অনুযায়ী, আপনারা ল ফার্মের দিকে পরে অ্যাটর্নি জেনারেলের কাছে, মানে 45,000 কোটি টাকার একটা চুক্তি 5 দিনের মধ্যে এটি দেখে, এত দ্রুততম সময়ের মধ্যে দেখে, আগে তো ইন্টারিম গভর্নমেন্টের 8 মাস ছিল। তো আপনি তো এখন আপনি যে বললে যে আপনি যে আমি শুধুমাত্র আপনাদের এই বোর্ডের উপরে ফোকাসটা করছি আর কি, যে আপনারা কনভিন্স কিনা। এটা কন্টিনিউ করে এসছে, এটা একটা কন্টিনিউশন, এটা একটা প্রসেসের মধ্যে দিয়ে এসছে। সেটাই তাহলে পিছনের যেটা কন্টিনিউশন হয়েছে সেটাকে আপনারা পুরোপুরি ওন করে বিশ্বাস করে এখানে দেখেছি। তো সেটা তো দেখেই তো আপনি একটা সক্ষমতার কথা বলেছিলেন আর কি, আমি সেই সক্ষমতার প্রশ্নটা আসি আর কি। ম্যানেজমেন্টের কথা বলেছেন, ওই আমি একটু আগে বলছিলাম যে বাংলাদেশ বিমানের এভিয়েশন সেক্টরে আমি গত 15-20 বছর ধরে রিপোর্টিংয়ের কাজটা করি আর কি। তো আমার একটা রিপোর্ট আমি করেছিলাম এবং করছিও এখন, প্রতিবারই আমি এই রিপোর্টটা করি। বাংলাদেশে এখন পর্যন্ত 1972 থেকে এখন পর্যন্ত এই 52-53 বছর হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্ম, এখন পর্যন্ত 48 জন এমডি নিয়োগ হয়েছে। আপনি এমডি অ্যান্ড সিও, মানে 1-1.5 বছরের বেশি কেউ এখানে এমডি এবং সিও আসেনি, এবং এর মধ্যে 90%-এর উপরে হলো সরকারি আমলা। মানে আজকে পাট মন্ত্রণালয়ে আছেন, তারপরে পরের দিন উনি বিমান চালাতে এসেছেন। মানে বিষয়টা, এটা কোনো ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি, মানে ফিলোসফিক্যাল একটা জিনিস থাকে না, আপনি এটাকে কী হিসাবে দেখছেন? এটাকে দেখাই হয়েছে যে আর 10টা পোস্টিং, পদ যেরকম, জায়গা যেরকম, মন্ত্রণালয় যেরকম, বিমান চালানোটাও বা বিমানে যাওয়াটাও সেরকম একটি বিষয়। এটি যে একটি ব্যবসায়ী এন্টিটি, এটি যে একটি একটা আলাদা সেক্টর, এটি নিয়ে যে একটি গবেষণা আছে, এটি নানা ধরনের টার্মস আছে, রুলস আছে, এবং এটি কখনোই ভাবা হয়নি। আপনাদের সময়ও তাই দেখছি।
বিমানের আমি বলছি, আমি এখনকার সময় বিমানের বর্তমান সিইও যিনি নিয়োগ হয়েছেন তিনি কখনো এভিয়েশন সেক্টরে কাজই করেননি। তিনি এর আগে বাংলাদেশ বিমানের স্কোয়াড্রন লিডার ছিলেন, তারপরে তিনি অবসরে গিয়েছেন। সেখান থেকে অবসরে গিয়ে তিনি শেভরন, আমেরিকান কোম্পানি শেভরনের তিনি একটি বড় পদে ছিলেন, ম্যানেজমেন্টের একটি পদে ছিলেন 10 বছরের বেশি। এতদিন গ্যাস উত্তোলন করেছেন, এখন তিনি বিমানের এই চালাতে এসেছেন আর কি, মাটি থেকে আকাশে চলে এসেছেন। মানে এটাই যদি ওই লাইন থেকে তো আগেও আসছে আমি এটা সার্বিক একটা চিত্র দেখলাম, তাহলে যেটা হয় বলেছেন যে 48 জনের মধ্যে দেখা গেছে যে ম্যাক্সিমাম না, মেজরিটি 95%-এর উপরে আপনার আমলাদেরকে এনে এমডি করা হয়েছে। তো তাহলে ওনাকে যদি করা হয় সমস্যাটা কোথায়? উনি আগে কাজটা করুক, দেখেন না। না, আমি আপনাকে বললাম যে আসলে কি ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে বিমানকে এখনো দেখা হচ্ছে, যেটি আমরা একটা ব্যবসায়িক এন্টিটি হিসেবে দাঁড় করাতে চাই। কথা বলি, দেখা হচ্ছে কি হচ্ছে না সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে আমাদের নতুন বোর্ড হয়েছে, আমরা কমিটেড যেটা একটা প্রতিষ্ঠানটাকে আন্তর্জাতিকভাবে আরো কিভাবে ভালো করা যায়, লাভজনক। তো এখন কিছুটা লাভে আছে বিমান, কিন্তু গত বেশ কয়েক বছর ডিউ টু এয়ারক্রাফট, এটা কিন্তু সেই লাভটার মধ্যে আবার তার সরকার কত টাকা ঋণ পায়, তারপর বিটিসির তেল, এগুলো হিসাব কিন্তু করা হয় না। আগে তো মাইনাসে থাকতো, দায় দেনাটা না, আগে তো মাইনাসে থাকতো। দায় দেনা যদি হিসাব করেন তাহলে লস থাকবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। অপারেটিং লাভে আছে। আপনাকে সে দায় দেনা মেটানোর সামর্থ্য অর্জন করতে হবে, মানুষের আস্থা অর্জন করতে হবে। ইন্টারন্যাশনাল রুটে যখন আপনি ফ্লাইট পরিচালনা করবেন তখন আপনাকে প্যাসেঞ্জারকে আপনার এই করতে হবে, কার্গো আপনাকে এই করতে হবে। যেমন আমাদের এখানে মনে করেন যে বিভিন্ন এই ট্রানজিট, প্যাসেঞ্জারের ট্রানজিট আছে, কার্গোর কিন্তু ট্রানজিট নেই। বাংলাদেশ গভর্নমেন্ট যদি চান বা সিভিল এভিয়েশন অথরিটি যদি চান, কার্গোর ট্রানজিটের ব্যবস্থা যদি ওনারা করেন তাহলে অনেক বেশি ইনকাম করতে পারবেন। এখন 3rd টার্মিনাল হচ্ছে, আপনার আপনার যেই টার্মিনাল এই যে হ্যান্ডলিং করবেন বা অনেক কিছু আছে, যেমন বিদেশিদেরকে কাছে দেওয়া হবে বা এই জাতীয় কিছু। আগে তো একজন এমডি, বিদেশ থেকে একজন এমডিও তো আনা হয়েছিল, কিন্তু তিনি তো তেমন কোনো কিছু আপনার আউটপুট দিতে পারেন না। বিদেশ থেকে এমডি আনাটাই বড় বিষয় না, আমি বিষয়টা হলো যে আমরা এমন কাউকে বসাই যিনি এই সেক্টরটাকে বুঝে, মানে বসে বুঝতে বুঝতে 1-1.5 বছর পরে তাকে তারপর অন্য জায়গায় চলে যেতে। আমি আপনাকে একটা কথা বলি, এভিয়েশনের নলেজ থাকতে হবে এমন কোনো কথা নাই। কোনো একটা প্রতিষ্ঠানের সিইও আপনার হলো কি অ্যাডমিনিস্ট্রেটিভ জব। ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট বহুত টিচার থাকেন, সবাই কিন্তু ভাইস চ্যান্সেলর হয় না। ভাইস চ্যান্সেলরের পোস্টটা হলো কি আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ, ভিন্ন জিনিস। এখন আপনাকে ওই যে বিমানের সিইও কিংবা এমডি হতে হলে আপনাকে এভিয়েশন সম্পর্কে জানতে হবে না, আপনাকে লোকগুলোকে বাছাই করতে হবে। আপনি সার্ভিস কিভাবে ভালো দেবেন আপনি সেটা খুঁজতে হবে। অভিজ্ঞতা আপনি কিভাবে, আমি তো মনে করি না কোনো অভিজ্ঞতা তো কর্মক্ষেত্রের অভিজ্ঞতা যেটা আছে, কনসার্ন ইন্ডাস্ট্রিতে আপনার অভিজ্ঞতা থাকতে হবে এমন কোনো কথা নেই। আমার শ্বশুরের কথা বলেছেন, ফাদার ইন ল মরহুম আব্দুল মান্নান সাহেব, উনি ছিলেন আপনার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান সাহেব ওনাকে বিমানের ফিনান্স ডিরেক্টর করে আনলেন, আনার 6 মাস পরে উনি ওনাকে এমডি করলেন। উনি 3.5 বছর উনি এমডি ছিলেন, ওনার 36 বছর বয়সে উনি বিমানের এমডি হয়েছেন, এবং ওনার সময় প্রথম স্বাধীনতার পরে বিমান লাভজনক প্রতিষ্ঠান পরিণত হয়েছে। উনি সাকসেসফুল এমডি ছিলেন তখন। আপনার লস কভার করে, দেনা টেনা শোধ করে 210 কোটি টাকা বিমানের প্রফিট ছিল। উনি যেদিন আপনার মনে করেন যে ওনার শেষ করলেন চাকরি, উনি বিমানমন্ত্রী হয়েছেন, হওয়ার পরে আবার বিমান 1200 কোটি টাকা লাভ করেছে সমস্ত দায় দেনা বাদ দিয়ে। সেটা ফিনান্সিয়াল ডিরেক্টর হিসাবে কয়েক বছর থাকার পরে। দেখেন আপনি একটা জিনিস আছে না, আপনার ফিনান্স তো বলে গিয়ে হিসাব নিকাশ, আপনার তো হিসাব নিকাশের বিষয় না, বিষয়টা হচ্ছে যে ম্যানেজমেন্টটা। আপনি কিভাবে আপনার এই যে লোকজন যারা আছে সার্ভিস, এই যে আপনি যে বললেন একটা কথা যে টিকিট পাওয়া যায় না, প্লেন খালি, তাহলে এটা কোন ধরনের সার্ভিস, তাই না? তারপরে যে ধরনের ব্যবহার আপনি আশা করবেন আপনি সেভাবে পাবেন না। অন্য এয়ারলাইন্সে যান, আমাদের এখানে যান, তাহলে এই যে অনেকগুলো বিষয় আছে। আপনি শুধু যে এয়ারক্রাফট বেশি দিয়ে কিনলাম না কম দিয়ে কিনলাম, এই কনস্পিরেসি থিওরি আরও বেশি স্টাডি করা উচিত ছিল, এগুলি আমি মনে করি যে বোগাস কথা। ট্রান্সপারেন্ট কিনা 1, 2 স্ট্যান্ডার্ড যে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে বোয়িংয়ের কিংবা এয়ারবাসের, সেইটা মেনে নেওয়া হয়েছে। আমরা সেগুলো কিন্তু কোয়ারি করেছি, আমরা ওগুলো কিন্তু খোঁজখবর নিয়েছি, নিয়ে দেখেছি যেটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। যেমন আপনার রিকন্ডিশন গাড়ি কিনতে যান, আপনি এক ধরনের প্রাইস পাবেন, আর ব্র্যান্ড নিউ যাদের শোরুম আছে
তারা মনে করেন যে কোম্পানির প্রাইস না, কেউ আমরা দেখেছি সরকার বেশ কিছু জনকল্যাণমূলক কর্মকাণ্ড যেটি আমরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে দেখি, তার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনে নিয়ে আসার জন্য ভর্তুকি দেয়া, তাদেরকে নানা ধরনের সাবসিডাইজ করা, তার ভবিষ্যৎ প্রজন্ম যাতে করে সামনে এগিয়ে যেতে পারে। আপনি উন্নত বিশ্বগুলো দেখবেন যে বাচ্চাদের জন্য সাবসিডাইজ ফুডের ব্যবস্থা করা হয়, ফুড কার্ড করে দেওয়া হয়, তারা যাতে সুপার শপে গিয়েই বিনা পয়সায় বাবা মারা তার বাচ্চার জন্য হেলদি ফুড কিনতে পারে। এ ধরনের অনেক আইডিয়া এখানে আমরা দেখলাম। আমরা ফ্যামিলি কার্ড দেখলাম যেখানে বলা হচ্ছে যে 37,814টি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হয়েছে এবং পর্যায়ক্রমে 4 কোটি ফ্যামিলিকে নিয়ে আসতে হবে এবং এই জন্য ব্যয় হবে 1,34,000 কোটি টাকা। কৃষি কার্ডের কথা আমরা শুনেছি এরই মধ্যে। এই যে এবং সাথে আবার এই চুক্তি হচ্ছে, কারণ এটি সামষ্টিকভাবে অর্থনীতি, বাজেট, আপনি একজন সাবেক এনবিআর এর চেয়ারম্যান হিসেবে দিন শেষে তো টাকাটা এনবিআর এর কাছে চায়, সরকার রাজস্ব আদায় এবং অন্যান্য সোর্স থেকে গিয়ে তারপরে তার এই বাজেটটা তারা নির্ধারণ করে। আপনি কি মনে করছেন যে শেষ পর্যন্ত এত উচ্চাভিলাষী অবস্থানে সরকার গিয়ে এই ভর্তুকির চাপ এবং প্রত্যাশা যেভাবে বাড়ছে সেটি আসলে মেটানোটা কতটা কঠিন হতে পারে বা কতটা সহজ হতে পারে, বা আদৌ এটি একটি বড় শেষ পর্যন্ত বুমেরাং হয়ে আসবে কিনা? ধন্যবাদ। আপনি তো এখানে বলছেন যে কঠিন কথাগুলো সহজে বলবেন। আসলে এই যে কথাগুলো কঠিন আছে, ওই আরেকটা টিভিতে আছে প্রশ্নগুলো সহজ নাকি জাতীয়। কঠিন কথা সবসময় সহজ হয় না, এটা বলা যায় না। সহজ ইংরেজি লিখা সবচেয়ে বড় কঠিন জিনিস, এটা খেয়াল রাখেন। কারণ আমার হাই স্কুলের হেডমাস্টার সাহেব বলতেন যে সহজ ইংরেজি লিখতে পারে ওই লোকই যে ইংরেজিতে অনেক কিছু জানে। তো তদ্রূপ সহজ হওয়ার জন্য অনেক পাণ্ডিত্য থাকতে হয়। সরকারের দুটো অংশ আছে, একটা হইল নির্বাচনী ওয়াদা পালন করা, সেদিক থেকে গভর্নমেন্ট তড়িৎ গতিতে আগাচ্ছে। যে স্টেজে তারেক সাহেব বলছে যে আমরা এই কার্ড দেব, উনি এসে সেটা দেওয়া শুরু করেছে, ঠিক আছে। আর জামাতের শফিক সাহেব বলছে ভুয়া ভুয়া, এখন প্রমাণ হইল না, দেয়া শুরু হয়ে গেছে। প্রত্যেকটা কাজের কস্ট বেনিফিট অ্যানালাইসিসের প্রশ্ন আছে। এই যে 2,500 টাকা করে যে আপনি ফ্যামিলি কার্ড দিচ্ছেন, পর্যায়ক্রমে 4 কোটিতে যাবেন, 4 কোটি যাওয়া পর্যন্ত 5 বছর মেয়াদ আছে, অপেক্ষা করতে হবে। বাজেট আসবে, 1 বছরে ফিনান্সিয়াল অবস্থা দেখতে হবে। এই যে হুট করে ইরানের সাথে একটা ঘটনা ঘটে যাওয়ার পরে আমরা কত একটা বিপদে পড়লাম, এর আগে কোভিডে পড়লাম, এর আগে ইউক্রেন যুদ্ধে পড়লাম। অনেক কিছু আছে আমদানি নির্ভর অর্থনীতির গরিব দেশের জন্য। আর শুধু এটি তো না, আমাদের তো আগেও অনেক কিছু বিধবা ভাতা আছে, আমাদের আরো অনেক সেগুলো ভাতা এখন আছে। ইয়ে করবে, অ্যাডজাস্ট করবে। সেগুলা বলছে যে কেউ যদি একাধিক পায় সেটা অ্যাডজাস্ট করবে। কিন্তু দেখার বিষয় আছে, ছোট্ট করে বলে রাখা দরকার, আগেও বলেছি, সেটা হইল এইভাবে সোশ্যাল সেফটি নেটওয়ার্ক জন্য এটা ভালো, কিন্তু যে পরিবারকে দিচ্ছেন সেটা স্ক্রুটিনি ঠিক মতো হচ্ছে কি না, কারণ এগুলো নিয়ে প্রশ্ন থাকে। আপনি সামনে ইউনিয়ন পরিষদ বা উপজেলা পরিষদ, অনেকগুলো স্থানীয় সরকার ভোট আছে, সেখানকার জন্য এটা কোনো ইনভেস্টমেন্ট হচ্ছে কি না। যেমন আপনি মেয়রগুলো সব দখল করে ফেলছেন, বলতেছেন যে আমার বিশ্বস্ত লোক দিলাম, তাদেরকে আবার পরে নির্বাচনে আনার জন্য করছেন কিনা। কারণ পলিটিক্যাল গভর্নমেন্টের অনেকগুলো পলিটিক্যাল এজেন্ডা, পলিটিক্যাল গভর্নমেন্ট তো তার পলিটিক্যাল লোকজনদেরকেই তো বসাবে তার জায়গায়, দেবে, অসুবিধার কিছু নেই। কিন্তু এই ফ্যামিলি কার্ড থেকে শুরু করে কৃষক কার্ডটা যদি রিয়েলি কৃষককে দেন ভালো, ফ্যামিলি কার্ডের দ্বারা আপনি ফলিস্ট হইতে আবার কোনো একটা নির্ভরশীলতার সৃষ্টি করে দিচ্ছেন কিনা, যে তারা এইরকম ভাতা পেয়ে সেগুলা যাচাইয়ের বিষয় আছে। তো আমার মনে হয় এটা সময়ে একটু অপেক্ষা করতে হবে, হুট করে কমানো। নির্ভরশীলতা বলতে আপনি কি বোঝাচ্ছেন, যে এই লোকগুলো কাজ করবে না? যারা ডোল পাবে, ভাতা পাবে, তারা সেটার উপর নির্ভরশীল হয়ে যেতে পারে, সেটা যাচাই বাছাই করার দরকার আছে। নাথিং শুড বি ফ্রি। সোশ্যাল সেফটি নেটওয়ার্কের জন্য আপনি ভালনারেবল গ্রুপকে দেবেন, কিন্তু যাকে খাটাই দিতে পারেন তাকে খাটাই দেওয়াটাই ভালো, সেটা খেয়াল করতে হবে। আর রাজনৈতিক সরকার সবসময় জনতুষ্টি চায়। কোনো একটা সরকার এই দেশে আমি দেখি নাই,
পাকিস্তান আমলের মোটামুটি 62 শরীফ কমিশন আন্দোলন থেকে তো একটু জড়াই আছি, অবজার্ভ করতেছি কোনো সরকার এসে অপ্রিয় হতে চায় না। সরকার আশ্বাস মানে সরকার অপ্রিয় হতেও বা না, চাইবে কেন? সরকার অপ্রিয় হতে চায় না, জনতুষ্টির জন্য এমন কিছু করতে চায় যেগুলো আমার সামর্থ্যে নাই। যেটা বললেন এনবিআর বাজেট করবে, টাকা আনবে, সে টাকা আনার জন্য আপনি কতটুকু কঠোর হবেন। সেখানে যদি আপনি স্ট্রং হন, যে কাউকে ছাড় না দেন, যে আমরা শুল্কমুক্ত গাড়ি নেব না, সরকারি প্লট নেব না, এগুলার সাথে সাথে আমরা কর ফাঁকি দেব না। কারণ আগে তো আমরা সরকারগুলোতে দেখেছি, আমি মাঝে মাঝে আক্ষেপ করি, বলি আমার তো হতাশ হয় না, আশাবাদী মানুষ। সেটা হলো এনবিআর এর চেয়ারম্যান হওয়ার কারণে আমার একটা পরিচিতি হয়েছে, কিন্তু আমি ভদ্রলোকদের চেহারা দেখেছি। রাজনৈতিক নেতৃত্বের থেকে শুরু করে সুশীল সমাজ, আমলা কামলা, তাদের কি পরিমাণে ট্যাক্স ফাঁকি দিয়ে সেগুলো আমি দেখেছি। আপনি কি মনে করেন যে এনবিআর এখন শক্ত না হলে এটি বাস্তবায়ন করাটা খুব মুশকিল হবে? অর্থ কোথার থেকে আসবে? আপনি আইএমএফ এর কাছে ধর্ণা দিচ্ছেন কেন? বেকায়দায় পড়েছেন বিদায় তো। এটাও বলবেন লিগ্যাসি হাসিনা করে গেছে। তো আপনি কখন হাত পাতেন? পাশে একজনের কাছে হাওলাত কখন চান? যখন আপনি পারেন না। তার মানে আপনি 55 বছরেও নিজের অর্থনীতি ভালো করতে পারেন নাই। এই 55 বছরেও আপনি ট্যাক্স জিডিপি রেশিও নেপালের থেকেও তো নিচে রয়ে গেলেন। তো দেয়ার লাইজ দ্য ট্র্যাজেডি। সময় একেবারে শেষের দিকে, আপনারা কতটা আশাবাদী যে এই যে সরকারের এতগুলো প্রজেক্ট নেওয়া হয়েছে এবং নিশ্চয়ই এটারই একটি ইকোনমিক হিসেব করে রাখা হয়েছে? আমি একটু ব্যাকগ্রাউন্ড একটু বলি। সেটা হচ্ছে যে আমি নিজেও স্যার বা বড় ভাই যে কথাটা বললেন যে সেফটি, সোশ্যাল সেফটি নেটওয়ার্ক যেটা আছে এটা অন্যদিকে নির্ভরশীল করে ফেলে কিনা, এগুলো একটা বিষয় থাকে। আমাদের দেশের মানুষের টেন্ডেন্সি কিন্তু এরকম, বসে বসে মাগনা পাইলে আলকাতরা ভালো, একটা কথা আছে না এরকম। ইউরোপে যে সমস্ত দেশে আপনার এই যে ভাতাগুলো, অনেক ধরনের ভাতা আছে, ইভেন দ্য চাইল্ড বেনিফিট। আপনার ইউকে তে যদি আপনি মিলিয়নিয়ার বিলিয়নিয়ারও হন, আপনি চাইলে আপনি চাইল্ড বেনিফিট নিতে পারবেন, ইউ আর অ্যালাউড, ইউ আর এন্টাইটেলড। এটা ইউরোপের অন্যান্য সামর্থ্য আছে।